নম্বরে বলা হয়েছে পারিবারিক পরিচয় এবং 1 নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধানের নাম। অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন, হেড অফ দ্য ফ্যামিলি, তার নামটি আপনাদের কিন্তু এখানে লিখতে হবে, পুরো নামটি কিন্তু লিখতে হবে এবং নির্দেশনায় বলে দিয়েছে আধার কার্ড অনুযায়ী আপনাদের কিন্তু এখানে নামটি লিখতে হবে। তবে আপনাদের বলে রাখবো, যখন আপনার পরিবারের প্রধানের নামটি লিখবেন তখন কিন্তু ইংরেজি অক্ষরে এবং ক্যাপিটাল অক্ষরে কিন্তু লেখার চেষ্টা করবেন, কারণ অনেক সময় ডাটা এন্ট্রি করার সময় আপনাদের কিন্তু নামের বানানোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় ভুল করে, তাই আপনাদের কিন্তু ইংরেজিতে ক্যাপিটাল অক্ষরে কিন্তু নামটি লেখার চেষ্টা করবেন। আপনাদের বলে রাখি, এখানে পরিবার প্রধান একজন মহিলাও হতে পারেন বা পুরুষও হতে পারেন। আপনার পরিবারের প্রধান যিনি রয়েছেন তার নামটি আপনি কিন্তু এখানে লিখবেন। তারপরে 2 নম্বরে বলা হয়েছে জন্ম তারিখ, অর্থাৎ পরিবারের যিনি প্রধান রয়েছেন তার জন্ম তারিখটি আপনারা কিন্তু লিখতে হবে আধার কার্ড অনুযায়ী। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে আপনারা কিন্তু বছর লিখবেন। আমি যেমন ভাবে ফিল আপ করেছি ঠিক একইভাবে আপনারা কিন্তু ফিল আপ করবেন। তারপরে 3 নম্বরে বলে দিয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের প্রধান যার নামটি আপনি লিখলেন তিনি পুরুষ না মহিলা সেটা কিন্তু আপনাদের এখানে টিক করতে হবে। যদি পুরুষ হয়ে থাকেন পুরুষের ঘরে টিক করবেন, আর মহিলা হইলে থাকলে মহিলার ঘরে আপনারা কিন্তু টিক করবেন। তারপরে 4 নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধানের আধার নম্বর, অর্থাৎ আপনি যাকে পরিবারের প্রধান করলেন তার কিন্তু আধার নম্বরটি আপনাদের এখানে লিখতে হবে। তারপরে 5 নম্বরে বলা হয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। আপনাদের বলে রাখি, এখানে কিন্তু অনেকেই ভুল করেন, পরিবারের যিনি প্রধান তার কিন্তু ডিজিটাল রেশন কার্ডের নম্বরটি আপনারা লেখেন। তবে আপনাদের বলে রাখি, সেই পরিবারের প্রধানের ডিজিটাল রেশন কার্ডের নম্বরটি এখানে হবে না, এখানে বলে দিয়েছে রেশন কার্ডের পারিবারিক আইডি, অর্থাৎ আপনার ফ্যামিলির রেশন কার্ডের যে আইডি রয়েছে সেই আইডিটি আপনাদের কিন্তু লিখতে হবে। তবে আপনাদের বলে রাখি, এই আইডিটি যে আপনাকে লিখতে হবে এমনটা কিন্তু এখানে ম্যান্ডেটরি নয়। যদি আপনারা জানেন সেক্ষেত্রে লিখবেন, আর যদি আপনারা না জানেন সেক্ষেত্রে নাও লিখলেও কিন্তু চলবে, কারণ এখানে বলে দিয়েছে যদি থাকে অবশ্যই লিখবেন, আর না থাকলে আপনারা কিন্তু নাও লিখতে পারেন। তারপরে 6 নম্বরে বলেছে পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে মোট কতজন সদস্য রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে সংখ্যায় লিখতে হবে। 4 জন হলে 4 জন, 5 জন হলে 5 জন, 6 জন হলে 6 আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। তারপরে 7 নম্বরে রয়েছে ঠিকানা। তো আপনাদের যখন ঠিকানা লিখবেন ইংরেজিতে কিন্তু লিখবেন এবং পুরো এড্রেসটি আপনারা কিন্তু লিখবেন, বর্তমানে যেখানে আপনারা বসবাস করছেন সেই এড্রেসটা কিন্তু লিখবেন। প্রথমে গ্রামের নাম, তারপর আপনাদের পোস্ট অফিস কোথায়, তারপর আপনার থানা কোথায়, তারপর আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি কোন জেলার বাসিন্দা, তারপরে আপনার কিন্তু পিনকোড নম্বরটি আপনারা কিন্তু এখানে লিখবেন। তারপরে 8 নম্বরে বলেছে যোগাযোগ নম্বর, অর্থাৎ আপনাকে কিন্তু এখানে একটি মোবাইল নম্বর লিখতে হবে। এখানে নির্দেশনায় বলে দিয়েছে আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। তারপরে 9 নম্বরে বলা হয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার কার্ডের নম্বর, পরিবারের সকল সদস্যের, অর্থাৎ আপনার পরিবারের মোট কতজন সদস্য রয়েছে সমস্ত সদস্যের কিন্তু ডিটেলস আপনাদের এখানে ফিল আপ করতে হবে। তো এখানে বলে দিয়েছে নির্দেশনা আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য যে আবেদন করবে তার পাশের যে ঘরটিগুলি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলে লেখা রয়েছে সেই ঘরটিতে আপনাদের কিন্তু টিক করতে হবে। এবং এখানে বলে দিয়েছে যদি আপনাদের 5 বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে আধার কার্ডের নম্বরের জায়গায় না অর্থাৎ এনে আপনাদের লিখতে হবে। তো প্রথমেই রয়েছে পরিবারের প্রধান, অর্থাৎ পরিবারের প্রধান যদি আপনার মহিলা হয়ে থাকে এবং তিনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ঘরটি, সেই হ্যাঁ ঘরটিতে আপনাদের কিন্তু টিক করতে হবে। তারপরে 1 নম্বর যিনি সদস্য রয়েছেন তার নামটি আপনারা প্রথমে লিখবেন, তারপরে তার জন্ম তারিখটি আপনারা কিন্তু লিখবেন, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, তারপরে তার লিঙ্গ লিখবেন, অর্থাৎ তিনি পুরুষ না মহিলা সেটা কিন্তু আপনারা লিখতে হবে। তারপরে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ পরিবারের প্রধান যদি তার হাজবেন্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ওয়াইফ লিখবেন। তারপরে তার আধার নম্বরটি লিখবেন, অর্থাৎ 1 নম্বর সদস্য যিনি রয়েছেন তার কিন্তু আধার নম্বরটি আপনারা এখানে লিখবেন। ঠিক একইভাবে আপনার পরিবারের যিনি 2 নম্বর সদস্য রয়েছেন তার নামটি প্রথমে লিখবেন, তারপরে তার জন্ম তারিখটি, তারপরে তার লিঙ্গটি লিখবেন, তিনি পুরুষ না মহিলা সেটা লিখবেন, তারপরে তার পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি রয়েছে সেটা লিখবেন, তারপরে তার আধার কার্ডের নম্বরটি লিখবেন। ঠিক একইভাবে 3 নম্বর সদস্য যিনি রয়েছেন তার নাম, তারপরে তার জন্ম তারিখ, তারপরে তার লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, তার আধার কার্ডের নম্বরটি আপনারা কিন্তু লিখবেন। পরপর করে আপনার পরিবারের সকল সদস্যের আপনারা কিন্তু ডিটেলসগুলি ফিল আপ করবেন এবং আপনার পরিবারের যে সদস্যটি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চাইছেন সেই সদস্যের পাশে যে হ্যাঁ ঘরটি রয়েছে সেই হ্যাঁ ঘরটিতে আপনারা কিন্তু টিক করবেন। যদি 1 নম্বর সদস্য একজন মহিলা হয়ে থাকেন তিনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে 1 নম্বর সদস্যের পাশে যে হ্যাঁ ঘরটি রয়েছে সেখানে আপনারা কিন্তু টিক করবেন। আর যদি আপনার পরিবারের প্রধানই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে পরিবারের প্রধানের পাশে যে হ্যাঁ ঘরটি রয়েছে সেখানে কিন্তু আপনারা টিক করবেন, অর্থাৎ যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন তার পাশে ঘরটিতে আপনারা কিন্তু হ্যাঁ ঘরটিতে টিক করবেন। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন 10 নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার কিন্তু ব্যাংক ডিটেলসগুলি আপনাদের দিতে হবে।
তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তার নামটি লিখবেন, তারপরে তার অ্যাকাউন্ট নম্বরটি লিখবেন, তারপরে তার কিন্তু আইএফএসসি কোডটি লিখবেন। ঠিক একইভাবে আপনার পরিবারে আপনি যাকে 1 নম্বর সদস্য করেছেন তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তার নামটি লিখবেন, তারপরে তার অ্যাকাউন্ট নম্বরটি লিখবেন, তারপরে তার আইএফএসসি কোডটি লিখবেন। পরপর করে আপনারা কিন্তু আপনার সকল সদস্যদের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং তার ব্যাংকের কিন্তু আইএফএসসি কোডগুলি লিখবেন। আপনাদের বোঝানোর সাথে আমি কিন্তু একই ধরনের লিখেছি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টসগুলির ডিটেলস আপনারা কিন্তু সদস্য অনুযায়ী সেগুলি আপনারা কিন্তু লিখবেন। তবে আপনাদের বলে রাখি, আপনারা অনেকে এখানে ভুল করছেন। 1 নম্বর সদস্য যিনি রয়েছেন তাকে 2 নম্বরে রাখছেন, যা 2 নম্বর সদস্য রয়েছেন তাকে 1 নম্বরে করছেন। এমনটা করলে কিন্তু চলবে না। আপনি প্রথমে যাকে 1 নম্বর সদস্য করেছেন 1 নম্বরের সদস্যের জায়গায় 1 নম্বরে থাকবে, 2 নম্বর সদস্যের জায়গায় 2 নম্বরে থাকবে এবং 3 নম্বর সদস্যের জায়গায় কিন্তু 3 নম্বরে থাকবে। এখানে কিন্তু আপনারা কোনো রকম উলটপালট করবেন না, কারণ উলটপালট করলে আপনাদের কিন্তু এখানে ভুল হয়ে যেতে পারে, আপনার ফর্মটি কিন্তু বাতিলও হয়ে যেতে পারে। তারপরে 11 নম্বর রয়েছে এপিক, সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকা সহ অংশ নম্বর। অর্থাৎ আপনার পরিবারে যে সকল সদস্যের ভোটার কার্ড রয়েছে সমস্ত সদস্যের কিন্তু ভোটার কার্ডের নম্বর এবং বিধানসভা ক্ষেত্রে এবং অংশ নম্বরটি আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। প্রথমেই রয়েছে আপনার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন বা পরিবারের প্রধান যাকে রেখেছেন তার কিন্তু ভোটার কার্ডের নম্বরটি আপনারা প্রথমে লিখবেন, তারপরে তার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরটি আপনারা কিন্তু লিখবেন। ঠিক একইভাবে 1 নম্বর সদস্য যিনি রয়েছেন তার ভোটার কার্ডের নম্বরটি আপনারা লিখবেন, তারপরে তার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরটি লিখবেন। তারপরে 2 নম্বর সদস্য যাকে রেখেছেন তার ভোটার কার্ডের নম্বরটি লিখবেন, তারপরে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরটি লিখবেন। ঠিক একইভাবে 3 নম্বর সদস্য যদি আপনার ভোটার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে লিখবেন, আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে 12 নম্বরটি রয়েছে বিভাগ, অর্থাৎ আপনার ফ্যামিলি কোন কাস্টের থেকে বিলং করে সেটা কিন্তু আপনাদের এখানে ঠিক করতে হবে। যদি আপনি একজন তপশিলি জাতি হয়ে থাকেন এবং এসসি ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার তপশিলি এসসি ক্যাটাগরি করে আপনারা ঠিক করবেন। আর যদি আপনি এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে তপশিলি উপজাতি এসটি করে আপনারা কিন্তু ঠিক করবেন। আর যদি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি সেই ঘটিতে আপনারা কিন্তু ঠিক করবেন। খ নম্বরে বলা হয়েছে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি। 1 নম্বরটিতে বলা হয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। যদি আপনার পরিবারের ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু হ্যাঁ ঘটিতে টিক করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু না ঘটিতে টিক করবেন। 2 নম্বরে বলা হয়েছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করবেন। অর্থাৎ আপনার পরিবারের যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কোন ক্যাটাগরির ডিজিটাল রেশন কার্ডটি রয়েছে সেটা আপনাদের এখানে কিন্তু টিক করতে হবে। যদি AA হয়ে থাকে সেক্ষেত্রে এ ঘটিতে টিক করবেন, আর যদি PHH হয়ে থাকে সেক্ষেত্রে এ ঘটিতে টিক করবেন, আর যদি SPHH হয়ে থাকে এই ঘটিতে আপনারা কিন্তু টিক করবেন, আর যদি RKSY1 হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই ঘটিতে টিক করবেন। অর্থাৎ আপনার যে ক্যাটাগরির কার্ড রয়েছে সেই ক্যাটাগরির ঘরে আপনারা কিন্তু টিক করবেন। তারপরে 3 নম্বরে বলা হয়েছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলে কিনা, অর্থাৎ আপনি প্রতি মাসে রেশন পান কিনা সেটা কিন্তু আপনাদের এখানে বলতে হবে। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে হ্যাঁ ঘটিতে টিক করবেন, আর না হলে কিন্তু না ঘটিতে টিক করবেন। তারপরে গ নম্বরে বলা হয়েছে সম্পদ। প্রথম 1 নম্বরে রয়েছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, অর্থাৎ আপনার যদি 3টি বেশি পাকা ঘর থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ ঘটিতে টিক করবেন, আর যদি না হয় সেক্ষেত্রে না ঘটিতে আপনারা কিন্তু টিক করবেন। 2 নম্বরে বলা হয়েছে পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ আপনার যে জমি রয়েছে সেই জমির মালিকানা যদি আপনি নিজে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু হ্যাঁ ঘটিতে ঠিক করবেন, আর যদি আপনার জমি না থেকে থাকে অন্যের জমির উপর চাষ করে আপনার কিন্তু নির্ভর রয়েছেন সেক্ষেত্রে না ঘটিতে আপনারা কিন্তু ঠিক করবেন। তারপরে 3 নম্বরে বলা হয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। তো এখানে আপনাদের কিন্তু সমস্ত জমির পরিমাণ আপনাদের কিন্তু উল্লেখ করতে হবে, আপনার কত শতক জমি রয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তো অনেকে আমাকে এই বিষয়ে কিন্তু কমেন্ট করছেন যে জমির উপর আপনার কিন্তু বাড়িটি রয়েছে সেই জমির পরিমাণটি দিতে হবে না সম্পূর্ণটাই। তো আপনাদের বলে রাখি আপনার জমির সম্পূর্ণ জমির কিন্তু পরিমাণটি আপনাদের দিতে হবে, কত শতক আপনার কিন্তু জমি রয়েছে। তবে আপনাদের বলে রাখি যাদের কিন্তু খতিয়ান নেই বা রেকর্ড করেননি জমির তারা কিন্তু দেবেন না, কারণ আপনাদের কিন্তু এখানে দিলে আপনাদের কিন্তু জমির খতিয়ান আপনাদের কিন্তু দিতে হবে। সেক্ষেত্রে আপনাদের বলবো যাদের কিন্তু রেজিস্টার বা খতিয়ান রয়েছে তারা কিন্তু এই জমির পরিমাণটি দেবেন, আর যদি আপনাদের শুধুমাত্র রেজিস্ট্রি করে থাকেন আপনাদের খতিয়ান নেই সেক্ষেত্রে দেওয়ার কোনো কিন্তু প্রয়োজন নেই। তারপরে 4 নম্বরে রয়েছে যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি বাণিজ্যিক মোটর চলে 4 চাকা গাড়ি রয়েছে, অর্থাৎ আপনার পরিবারের যদি কারো 4 চাকা গাড়ি থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ ঘটিতে ঠিক করবেন, আর না হলে কিন্তু না ঘটিতে ঠিক করবেন। যদি থাকে তারপরে কয়টি গাড়ি রয়েছে তার সংখ্যাটি আপনাদের কিন্তু এখানে উল্লেখ করতে হবে, 2টি হলে 2টি, 1টি হলে 1টি। তারপরে গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। তারপরে 5 নম্বরে রয়েছে পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা, অর্থাৎ আপনার পরিবারের
কোনো সদস্য যদি স্বাস্থ্য বিমা করা না থাকে সেক্ষেত্রে না ঘটিতে টিক করবেন। আর আপনার পরিবারে যদি কোনো একজন সদস্যের স্বাস্থ্য বিমা করা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু হ্যাঁ ঘটিতে টিক করবেন। এবং কোন সদস্যের স্বাস্থ্য বিমা করা রয়েছে সেই ডিটেলস আপনাদের এখানে কিন্তু ফিল আপ করতে হবে। ধরে নিন আপনার পরিবার যিনি প্রধান রয়েছেন তার যদি স্বাস্থ্য বিমা করা থাকে সেক্ষেত্রে সেই স্বাস্থ্য বিমাটি সরকারি না বেসরকারি সেটা করে আপনাদের টিক করতে হবে। বিমার অঙ্কটা আপনাদের লিখতে হবে এবং প্রিমিয়ামের বিবরণ আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। তারপরে 1 নম্বর সদস্য যিনি রয়েছেন তারও যদি স্বাস্থ্য বিমা করা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সরকারি না বেসরকারি সেটা টিক করবেন। তারপরে বিমার অঙ্ক নম্বরটি আপনারা লিখবেন এবং নিচে কিন্তু প্রিমিয়ামের বিবরণটি আপনাদের লিখতে হবে। ঠিক একইভাবে 2 নম্বর সদস্য যিনি রয়েছেন যদি তার স্বাস্থ্য বিমা করা থাকে সেক্ষেত্রে তার কিন্তু সরকারি না বেসরকারি সেটা টিক করবেন। বিমার অঙ্ক নম্বরটি লিখবেন, প্রিমিয়ামের নিচে কিন্তু বিবরণটি আপনারা কিন্তু লিখবেন। আর যদি আপনার পরিবারের ধরে নিন কোনো ব্যক্তির কিন্তু স্বাস্থ্য বিমা করা নেই সেক্ষেত্রে না ঘটিতে টিক করবেন। নিচে কিন্তু আপনাদের কোনো কিছু ফিল আপ করার দরকার নেই, যেমন রয়েছে ঠিক আপনারা কিন্তু তেমনই এখানে রেখে দেবেন। তারপর এখানে গ নম্বরে বলা হয়েছে আয় ও পেশা। প্রথমে 1 নম্বরে বলা হয়েছে কোনো সদস্য কি আয়কর পেশাগত কর প্রদান করে, অর্থাৎ আপনার পরিবারের কোনো যদি সদস্য আয়কর পেশাগত কর যদি প্রদান করে সেক্ষেত্রে হ্যাঁ ঘটিতে টিক করবেন। আর যদি না করে থাকে সেক্ষেত্রে না ঘটিতে আপনারা কিন্তু টিক করবেন। 2 নম্বরে বলা হয়েছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, অর্থাৎ আপনার পরিবারের যদি কোনো সদস্যের প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ ঘটিতে টিক করবেন। আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে না ঘটিতে আপনারা কিন্তু টিক করবেন। আর যদি থেকে থাকে হ্যাঁ ঘটিতে আপনারা যদি টিক করে থাকেন সেক্ষেত্রে আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তার যদি থাকে সেক্ষেত্রে আপনার পরিবারের প্রধানের প্যান কার্ডের নামটি কি রয়েছে সেই প্যান কার্ডের নামটি আপনাদের কিন্তু এখানে লিখতে হবে ক্যাপিটাল অক্ষরে। তারপর নিচে প্যান কার্ডের যেটি নম্বরটি রয়েছে সেটা কিন্তু লিখবেন। ঠিক একইভাবে 1 নম্বর সদস্য যিনি রয়েছেন তার যদি প্যান কার্ড থেকে থাকে প্যান কার্ডে তার নাম কি রয়েছে সেটা লিখবেন, প্যান কার্ডের নম্বরটি আপনারা লিখবেন। ঠিক একইভাবে 2 নম্বর সদস্য তারপরে 3 নম্বর সদস্য আপনারা কিন্তু পরপর করে ফিল আপ করবেন। যদি থাকে সেটা অবশ্যই লিখবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে না ঘটিতে টিক করবেন এবং নিচে কিন্তু কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে 3 নম্বরে বলেছে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ আপনার পরিবারে যে সমস্ত সদস্যগুলি রয়েছে বর্তমানে কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে টিক করে উল্লেখ করতে হবে। প্রথমে রয়েছে পরিবারের প্রধান, অর্থাৎ আপনার পরিবারের প্রধান যিনি রয়েছেন তিনি বর্তমানে কি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি কি করেন সেটা কিন্তু উল্লেখ করতে হবে। প্রথমেই রয়েছে সরকারি ক্ষেত্রে যদি কর্মরত হয়ে থাকে সেক্ষেত্রে এ ঘটিতে টিক করবেন। আর যদি বেসরকারি ক্ষেত্রে বেতনভোগী কর্মচারী হয়ে থাকেন সেক্ষেত্রে এ ঘটিতে টিক করবেন। আর যদি ধরে নিন আপনার পরিবারের প্রধান একজন কৃষক সেক্ষেত্রে অসংগঠিত ক্ষেত্রে সংযুক্তকরণ কারিগর শিল্প কৃষক এই ঘটিতে টিক করবেন। আর পরিযায়ী শ্রমিক হলে পরিযায়ী শ্রমিক, আর বেকার হয়ে থাকলে বেকার এবং অন্যান্য হয়ে থাকলে কিন্তু অন্যান্য ঘরে আপনারা কিন্তু টিক করবেন। ঠিক একইভাবে 1 নম্বর সদস্য যিনি রয়েছেন তিনি কি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা টিক করবেন। তারপরে 2 নম্বর সদস্য বর্তমানে কি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা আপনারা টিক করবেন। ঠিক একইভাবে 3 নম্বর সদস্য কি কাজ করেন সেটা কিন্তু আপনারা টিক করবেন। তারপরে 4 নম্বরে বলা হয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্ত সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্ত সদস্যের সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে মোট কতজন শিক্ষিত সদস্য রয়েছে এবং কতজন অশিক্ষিত সদস্য রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে সংখ্যায় লিখতে হবে। তো প্রথমেই রয়েছে পরিবারের প্রধান, অর্থাৎ আপনার পরিবারে যিনি প্রধান রয়েছেন তিনি বর্তমানে শিক্ষিত না অশিক্ষিত সেই ঘটিতে আপনাদের টিক করতে হবে। যদি শিক্ষিত হয়ে থাকে শিক্ষিত, আর যদি অশিক্ষিত হয়ে থাকে অশিক্ষিত করে আপনাদের কিন্তু টিক করতে হবে। আর যদি শিক্ষিত হয়ে থাকেন সেক্ষেত্রে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে উল্লেখ করতে হবে। ঠিক একইভাবে 1 নম্বর সদস্য যিনি রয়েছেন যদি শিক্ষিত হয়ে থাকেন শিক্ষিত করে টিক করবেন, আর অশিক্ষিত হলে কিন্তু অশিক্ষিত করে টিক করবেন। যদি শিক্ষিত হয়ে থাকেন সেক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তার কি রয়েছে সেটা কিন্তু উল্লেখ করবেন। ঠিক একইভাবে 2 নম্বর সদস্য যিনি রয়েছেন তিনি শিক্ষিত না অশিক্ষিত সেটা টিক করবেন, তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা কিন্তু আপনারা উল্লেখ করবেন। এবং পরপর করে আপনার যে সকল সদস্যগুলি রয়েছে সমস্ত সদস্যের আপনারা কিন্তু শিক্ষিত না অশিক্ষিত সেটা উল্লেখ করবেন, তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটি আপনারা কিন্তু এখানে লিখবেন। তারপরে 5 নম্বরে বলা হয়েছে কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থায়ী সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন এবং প্রধান ধারক, অর্থাৎ এই পদগুলির মধ্যে যদি আপনার পরিবারের কেউ থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ ঘটিতে টিক করবেন, আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে না ঘটিতে টিক করবেন। এবং কোন সদস্য এই পদগুলির মধ্যে রয়েছে সেই সদস্যের সংখ্যা নম্বরটি আপনারা কিন্তু এখানে লিখবেন, কত নম্বর সদস্য সেই সংখ্যাটি আপনারা কিন্তু এখানে উল্লেখ করবেন। তারপরে 6 নম্বরটিতে বলা হয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ আপনার পরিবারে যদি কোনো সদস্য সরকারি পেনশন পেয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ ঘটিতে টিক করবেন, আর যদি কেউ না পেয়ে থাকে সেক্ষেত্রে না ঘটিতে টিক করবেন। যিনি এই পেনশনভোগী পান যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে আপনার কিন্তু সেই সদস্য সংখ্যার নম্বরটি আপনারা কিন্তু এখানে উল্লেখ করবেন। তারপর 7 নম্বর রয়েছে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছে, অর্থাৎ আপনার পরিবারের কেউ যদি জিএসটির অধীনে নিবন্ধিত থেকে থাকে বা জিএসটি পে করে থাকে বা ট্যাক্স রয়েছে তাই ক্ষেত্রে হ্যাঁ ঘটিতে টিক করবেন, আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে না ঘটিতে আপনারা কিন্তু টিক করবেন। তারপরে 8 নম্বরে রয়েছে পরিবারের মোট বার্ষিক আয়ের টাকা, অর্থাৎ আপনার পরিবারের
মোট বছরে কত টাকা আয় করে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে 9 নম্বরে বলা হয়েছে অনন্য পরিচয় নথি। 1 নম্বরে বলা হয়েছে সিএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ আপনার পরিবারের কেউ যদি সিএ তে আবেদন করেছে সেক্ষেত্রে এই ঘটিতে টিক করে নিচে কিন্তু আবেদন নম্বরটি লিখবেন। আর ধরে নিন কেউ আবেদন করেছিল, সার্টিফিকেট পেয়েছে, সেক্ষেত্রে এই ঘটিতে টিক করে তার কিন্তু নিচে সার্টিফিকেট নম্বরটি লিখবেন। আর ধরে নিন আপনারা কিন্তু পরিবারটি প্রথম থেকে কিন্তু ভারতবর্ষে বসবাস করে এসেছে বা ভারতীয় কিন্তু স্থায়ী নাগরিক ভারতবর্ষের, সেক্ষেত্রে আপনার যেহেতু সিএ কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে প্রযোজ্য নয় করে আপনারা কিন্তু টিক করবেন। আপনার প্রথমে পরিবারের প্রধান যিনি রয়েছেন সেক্ষেত্রে তার কিন্তু ডিটেলস আপনার দেবেন। তারপরে 1 নম্বর যিনি সদস্য রয়েছেন তার ডিটেলস কিন্তু দেবেন। যদি প্রযোজ্য নয় হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় করে আপনার টিক করবেন। আর যদি আবেদন করে থাকে বর্তমানে সেক্ষেত্রে আবেদনের নম্বরটি, আর যদি সার্টিফিকেট পেয়ে থাকে সেক্ষেত্রে তার কিন্তু সার্টিফিকেট নম্বরটি আপনারা উল্লেখ করবেন। ঠিক একইভাবে 2 নম্বর সদস্য যিনি রয়েছেন তারটি ফিল আপ করবেন। 3 নম্বর সদস্য যিনি রয়েছেন তার বর্তমান অবস্থাটি আপনারা কিন্তু এখানে লিখবেন। তো তারপরে 2 নম্বরে বলা হয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড এআরডি, শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষাশ্রী ক্রেডিট কার্ড। অর্থাৎ এই সমস্ত ক্রেডিট কার্ডগুলির মধ্যে যদি আপনার পরিবারে কোনো সদস্যের কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যেমন প্রথমে রয়েছে পরিবারের প্রধান, যদি এই কার্ডগুলির মধ্যে কোনো একটি কার্ড থেকে থাকে সেই কার্ডের নম্বরটি আপনারা লিখবেন। তারপরে আইডি সংখ্যাটি আপনারা লিখবেন এবং কত তারিখে সেই কার্ডটি ইস্যু করা হয়েছিল সেই তারিখটি আপনারা কিন্তু এখানে উল্লেখ করবেন। ঠিক একইভাবে 1 নম্বর সদস্য যিনি রয়েছেন তার যদি কোনো কার্ড থেকে থাকে এই কার্ডগুলির মধ্যে সেক্ষেত্রে সেই কার্ডের নম্বরটি লিখবেন, তার আইডি নম্বরটি এবং কত তারিখে ইস্যু করা হয়েছিল সেই তারিখটা আপনারা কিন্তু উল্লেখ করবেন। ঠিক একইভাবে 2 নম্বর সদস্য যিনি রয়েছেন তার যদি কার্ড থেকে থাকে তার কার্ডের নম্বর, আইডি সহ নম্বরটি লিখবেন, তারপরে কত তারিখে ইস্যু করেছিল সেই তারিখটি কিন্তু উল্লেখ করবেন। পরপর করে আপনার কিন্তু কোনো সদস্যের কার্ড রয়েছে সেটা কিন্তু আপনাদের ডিটেলস ফিল আপ করতে হবে। আর ধরে নিন আপনার পরিবারের কোনো সদস্যের এই কার্ডগুলির মধ্যে নেই, সেক্ষেত্রে এখানে কিন্তু ফিল আপ করার প্রয়োজন নেই, যেমন রয়েছে ঠিক তেমনই আপনার কিন্তু এখানে রাখবেন। তারপরে 3 নম্বরে বলা হয়েছে যদি এসআইআর এ 2026 নামের তালিকায় বাদ পড়ে থাকে মামলাটি ট্রিব্যুনালে বিচারাধীন কিনা। অর্থাৎ আপনার পরিবারের 2026 ভোটার তালিকার নাম থেকে বা এসআইআর এর নাম যদি বাতিল পড়ে থাকে সেই মামলাটি বিচারাধীন কিনা সেটা কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। যেমন ধরে নিন আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তার যদি ভোটার তালিকায় প্রথম থেকে নাম থেকে থাকে কোনো যদি সমস্যা না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় অপশনটিতে আপনারা টিক করবেন। আর যদি ধরে নিন তার এসআইআর এর নাম বাতিল পড়েছিল এবং বর্তমানে সেটা কিন্তু সলভ হয়েছে সেক্ষেত্রে না ঘটিতে টিক করবেন। আর যদি এখনো পর্যন্ত তার নামটি না উঠে বা ট্রিব্যুনালে বিচারাধীন থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ এই ঘটিতে টিক করবেন এবং মামলাটি কি অবস্থায় রয়েছে তার কিন্তু নিচে বিবরণটি আপনারা উল্লেখ করবেন। ঠিক একইভাবে 1 নম্বর সদস্য যিনি রয়েছেন তারও যদি প্রথম থেকে নামটি থেকে থেকে প্রযোজ্য নয় অপশনটিতে টিক করবেন। আর যদি মামলাটি বিচারাধীন ছিল বর্তমানে সেটা সলভ হয়েছে সেটা কিন্তু না ঘটিতে টিক করবেন। আর যদি বর্তমানে এখনো পর্যন্ত মামলাটি বিচারাধীন বা ট্রিব্যুনাল অবস্থায় থাকে সেক্ষেত্রে এই ঘটিতে টিক করে নিচে কিন্তু বিবরণটি আপনারা কিন্তু উল্লেখ করবেন। তো পরপর করে আপনার সদস্যদের কিন্তু আপনারা টিক করে উল্লেখ করবেন এবং নিচে কিন্তু বিবরণটি লিখবেন। তারপরে 6 নম্বরে বলা হয়েছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। 1 নম্বরে বলা হয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ আপনার পরিবারে কয়টি শিশু রয়েছে সেই বিবরণগুলি আপনাদের কিন্তু উল্লেখ করতে হবে। প্রথমে রয়েছে 1 নম্বর শিশু। 1 নম্বর শিশু যিনি রয়েছেন তার কিন্তু প্রথমে নামটি দেবেন শিশুর নামের জায়গায়, তারপরে শ্রেণী অর্থাৎ তিনি কোন ক্লাসে পড়েন সেটা কিন্তু উল্লেখ করতে হবে এবং বিদ্যালয়ের নাম বর্তমানে কোন বিদ্যালয়ে পড়ছেন তার নামটি কিন্তু আপনারা লিখবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন ধরন, তিনি যে বিদ্যালয়টি পড়ছেন সেটি সরকারি না বেসরকারি এবং কোন বিদ্যালয় সেটা কিন্তু আপনাদের ঠিক করতে হবে। যদি স্বীকৃত মাদ্রাসা হয় মাদ্রাসা ঘরে আপনারা ঠিক করবেন, আর অন্যান্য মাদ্রাসা হলে অন্যান্য ঘরে আপনারা ঠিক করবেন। অর্থাৎ যে বিদ্যালয়ে পড়ছে বর্তমানে সেই বিদ্যালয়ের ধরনটি আপনারা কিন্তু এখানে উল্লেখ করবেন। ঠিক একইভাবে 2 নম্বর শিশুর যে প্রথমে নামটি লিখবেন, তারপরে শ্রেণী, তার বিদ্যালয়ের নামটি, তারপরে ধরন কোন বিদ্যালয়ে পড়ছে সেটা কিন্তু লিখবেন। তবে আপনাদের বলে রাখি এখানে দেখতেই পাচ্ছেন সদস্য নম্বর, অর্থাৎ এই যে শিশুটি আপনি ফিল আপ করবেন, যে শিশুটি আপনার ফিল আপ করবেন তিনি কত নম্বর সদস্যের সন্তান সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। যদি 1 নম্বর সদস্যের সন্তান হয়ে থাকে সেক্ষেত্রে 1 নম্বর, আর যদি আপনাদের 2 নম্বর সদস্যের সন্তান হয়ে থাকে সেক্ষেত্রে 2 নম্বর। আর ধরে নিন পরিবারের প্রধান যিনি রয়েছেন সেই ব্যক্তি যদি এই সন্তান হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের পরিবারের প্রধান আপনাদের কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপরে 2 নম্বরে বলা হয়েছে শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা। 1 নম্বর শিশুর যদি আপনারা টিকাকরণ করে থাকেন এবং সম্পূর্ণ হয়েছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু হ্যাঁ ঘটিতে টিক করতে হবে। আর যদি ধরে নিন আপনার শিশু কিন্তু টিকাকরণ করেননি সেক্ষেত্রে নিচের ঘটিতে আপনাদের কিন্তু টিক করতে হবে। ওইভাবে 2 নম্বর শিশু যদি টিকাকরণ করে থাকেন এবং সম্পূর্ণ হয়েছে সেক্ষেত্রে হ্যাঁ ঘটিতে টিক করবেন। আর যদি আপনাদের টিকাকরণ না করে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয় ঘটিতে আপনারা কিন্তু
টিক করবেন। তো কয়টি শিশু রয়েছে সেই শিশু টিকাকরণ করেছেন কিনা সেটা কিন্তু আপনারা পরপর করে টিক করবেন। তারপর এখানে 6 নম্বরে বলা হয়েছে সরকারি প্রকল্পে আওতায় সুবিধা। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে বলা হয়েছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ কোনো প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা সেটা কিন্তু আপনাদের এখানে উল্লেখ করতে হবে। প্রথমে রয়েছে পরিবারের প্রধান। যদি পরিবারের প্রধান কোনো সরকারি প্রকল্পের ডিবিটির মাধ্যমে পেয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ ঘটিতে টিক করবেন। আর যদি ধরে নিন কোনো প্রকল্পের ডিবিটির মাধ্যমে টাকা পায় না সেক্ষেত্রে না ঘটিতে টিক করবেন। এবং কোন প্রকল্পের টাকা পাচ্ছে সেটা কিন্তু প্রকল্প নামের জায়গায় নিচের যে ঘরগুলি রয়েছে সেই ঘরগুলিতে আপনার কিন্তু নামটি লিখতে হবে। কয়টি প্রকল্পের টাকা পাচ্ছে সমস্ত প্রকল্পের নামগুলি আপনাদের কিন্তু নিচে পরপর করে উল্লেখ করতে হবে। তারপরে একইভাবে 1 নম্বর সদস্য যিনি রয়েছেন তিনি কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেটা উল্লেখ করতে হবে। প্রথমে আপনারা হ্যাঁ ঘটিতে টিক করবেন, যদি পায় সেক্ষেত্রে হ্যাঁ ঘটিতে টিক করবেন, আর না পেলে কিন্তু না ঘটিতে টিক করবেন। যদি পেয়ে থাকে সেক্ষেত্রে কোন প্রকল্পের সুবিধা পাচ্ছে সেটা কিন্তু আপনারা নিচে উল্লেখ করবেন। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলে দিয়েছে আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান। হ্যাঁ, এই ঘটিতে আপনারা কিন্তু কখনোই টিক করবেন না, কারণ এই ঘটিতে টিক করলেই আপনার যে প্রকল্পের ডিবিটির মাধ্যমে কিন্তু সুবিধা পাচ্ছেন সেই প্রকল্পের টাকা কিন্তু আপনাদের বন্ধ হয়ে যাবে। তাই খুবই সাবধানতার সঙ্গে এই হ্যাঁ ঘটিতে আপনারা কিন্তু কখনো টিক করবেন না। হ্যাঁ ঘটিতে টিক করলে যে প্রকল্পের আপনি ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছেন সেই প্রকল্পটি আপনার কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই কখনোই আপনারা কিন্তু এই হ্যাঁ ঘটিতে টিক করবেন না। তারপরে নিচে দেখতে পাচ্ছেন বর্গাজ্য ঘোষণা ও সম্মতি, অর্থাৎ আপনি যে উপরে ফর্মটিতে ফিল আপ করলেন সেইটিতে আপনারা কিন্তু সম্মতি দিচ্ছেন, তার জন্য আপনাদের এই ঘরটিতে কিন্তু টিক করতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে স্বাক্ষর উল্লেখ করতে হবে। আপনাদের বলে রাখি অনেকেই আপনারা কিন্তু এখানে ভুল করছেন, অনেকেই পরিবারে যিনি প্রধান রয়েছেন তিনি সিগনেচার করছেন, আবার অনেকেই কিন্তু যে কেউ আপনার পরিবারে কিন্তু এখানে সিগনেচার করছেন। তবে আপনাদের বলে রাখি যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন সেই মহিলাটি শুধুমাত্র এখানে কিন্তু একটি সিগনেচার বা স্বাক্ষর কিন্তু করবে। অন্য কোনো ব্যক্তি সিগনেচার বা স্বাক্ষর করলে তার কিন্তু ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। তাই বলবো যে মহিলাটি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবে তিনি যেন এখানে কিন্তু সিগনেচার বা স্বাক্ষর করেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, নিচে আর আপনাদের কোনো কিছু আর কিন্তু ফিল আপ করতে হবে না। সরকারি অফিসার যিনি রয়েছেন তিনি কিন্তু আপনাদের নিচের ফর্মটি ফিল আপ করে দেবে। তো এবার আসি অন্নপূর্ণা যোজনার জন্য যে আপনারা আবেদন করবেন এই ফর্মটির সাথে আপনাদের কি কি ডকুমেন্টস অ্যাটাচ বা জমা করতে হবে। তো অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার জন্য ডকুমেন্টস লিস্ট। তো এখানে বলা হয়েছে আবেদন এবং পরিবারের সকল সদস্যদের জেরক্স, আধার কার্ডের জেরক্স, তারপর রয়েছে ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ডের জেরক্স, প্যান কার্ড যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনাদের দিতে হবে। শুধুমাত্র আবেদনকারী নয় সমস্ত পরিবারের সদস্যদের আপনাদের কিন্তু জমা করতে হবে। তারপরে ব্যাংক পাসবুক জেরক্স সমস্ত পরিবারের সদস্যদের, তারপরে পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ যিনি আবেদন করবেন অন্নপূর্ণা যোজনার জন্য সেই মহিলাটা কিন্তু একটি পাসপোর্ট সাইজের আপনাদের ছবি দিতে হবে। তারপরে রয়েছে কাস্ট সার্টিফিকেট এবং জমির খতিয়ান ও দলিল আপনাদের কিন্তু দিতে হবে। তো আপনারা বুঝতে পারেন সমস্ত সদস্যদের, শুধুমাত্র আবেদনকারী মহিলার নয় সমস্ত সদস্যদের আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের জমা করতে দিতে হবে। এছাড়া আপনাদের বলে রাখি যদি আপনার পরিবারে কোনো শিশু থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু শিশুর পোলিও কার্ড আপনারা কিন্তু চাইলে দিতে পারেন। তো আশা করা যায় আপনারা ভালোভাবে বুঝতে পারেন কিভাবে আপনারা কিন্তু সম্পূর্ণ নির্ভুল পদ্ধতিতে একদম সঠিকভাবে কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন। তো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন।